ওই সমুচা ভিসি সাহেব তাকে আসতে দেন না, না আল মাহমুদ রাজাকার। তো আজকে সমুচা সাহেব কোথায় আছে আমি জানি না, কোন গর্তে লুকিয়ে আছে। কারণ 5ই আগস্টের পরে যা ঘটেছে এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। যে হাসিনা তো পালিয়েছে, তার সাথে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালাইছে, তার সাথে সাথে আমাদের ভাইস চ্যান্সেলরও পালাইছে। এরকম ঘটনা কিন্তু ঘটেনি। শিক্ষিতরা কতটা পচে গিয়েছিল বাংলাদেশে। ইতর খবিশ খচ্চর শয়তান বললে দেখে কম বলা হয়, এতটা নোংরা হয়ে গেছিল এইসব প্রাণী। আল মাহমুদ জীবনকে বাংময় করেছেন, মসজিদের মিনারকে কবিতা বানিয়েছেন। আল মাহমুদ তো ডিফারেন্ট, শুধু বিপ্লবের চেতনা না, তিনি বিপ্লবের চাইতে বৃহত্তর ক্ষেত্রে সম্প্রসারিত। সেই আল মাহমুদকে জাতীয় ঈদগাহে জানাজা করতে দেওয়া হয় নাই। আল মাহমুদের কি হয়েছে? ইতর তো হয়েছিস তোরা। মোস্তফা সরোয়ার ফারুকের স্পিরিটের মধ্যে, তার বক্তব্যের মধ্যে আমি সবসময় ফলো করতাম যে এই দেশের শিকড় তাকে টানে, শিকড়ের সাথে তার কোথায় একটা আত্মীয়তা আছে। এই আত্মীয়তাটা আমাকে সবসময় টাচ করেছে। এবং আজকে তিনি এখানে আল মাহমুদের এই সমাবেশ, যেটা যত ছোটই হোক না কেন, কিন্তু শহীদ মিনারে আজকে কালের কলস যে সমাবেশটা করলো, এই সমাবেশের তাৎপর্য এবং গুরুত্ব অসীম। কারণ ফ্যাসিস্ট আমলে এই শহীদ মিনারে আমাদের জাকির, আবু জাফর, আবিদ আজমরা বহু চেষ্টা করেছে, কিন্তু শহীদ মিনারে তার লাশ আনতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে সমুচা হয়তো না ভিসি ছিল, ওই সমুচা ভিসি সাহেব তাকে আসতে দেন না, না আল মাহমুদ রাজাকার। তো আজকে সমুচা সাহেব কোথায় আছে আমি জানি না, কোন গর্তে লুকিয়ে আছে। কারণ 5ই আগস্টের পরে যা ঘটেছে এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই। যে হাসিনা তো পালিয়েছে, তার সাথে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালাইছে, তার সাথে সাথে আমাদের ভাইস চ্যান্সেলরও পালাইছে। এরকম ঘটনা কিন্তু ঘটেনি। শিক্ষিতরা কতটা পচে গিয়েছিল বাংলাদেশে। ইতর খবিশ খচ্চর শয়তান বললে দেখে কম বলা হয়, এতটা নোংরা হয়ে গেছিল এইসব প্রাণী। যাই হোক, তো সেইখানে আল মাহমুদ উদযাপনের একটা তাৎপর্য তো আলাদা। যাই হোক, আমার মনে হয় যে অনেক কথাবার্তা হয়েছে, আমি খুব বেশি কথা বলবো না। আমি তো এটা কথা বলি, সেটা হলো যে পুরানো কথাই আর কি, যে সক্রেটিসের একটা ডায়লগ আছে যে কবি কোনো জ্ঞান দ্বারা সাহিত্য চর্চা করে না, কবি সাহিত্য চর্চা করে প্রকৃতির উপহারে এবং ঐশী বাণীর মতো এক ধরনের অনুপ্রেরণা থেকে। এই জন্য কবি বিশিষ্ট, যদিও তার শিষ্য প্লেটো কবিদেরকে শহর থেকে বের করে দিতে চেয়েছে। কিন্তু আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবার কবিদেরকে যে সম্মান দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আর কোনো ধর্মপ্রচারক কবিকে এত সম্মান দিয়েছে কোনো রেকর্ড আমার কাছে নাই। কবিতার সংজ্ঞা আমরা এবার কম্বি খুঁজি, লুনা চারস্কি খুঁজি, আমরা লুসুন থেকে জোগাড় করি যে কিছু আছে কিনা, কিন্তু রসুল যে কবিতার সংজ্ঞা দিয়ে গেছেন সেটা তো মারাত্মক সুন্দর। মারাত্মক শব্দটা বিশালতা বোঝানোর জন্য বললাম, খারাপ অর্থে না। সেটা কি? যে সুসংবদ্ধ কথামালা এই কবিতা। এই যে সুসংবদ্ধ কথামালা এই কবিতা, এই কথাটা কি চমৎকার, এটা একটা হাদিস, অথচ কবিতার সংজ্ঞা হিসেবে অনন্য সাধারণ। আমার বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপকরা এই সংজ্ঞা কখনো নেন নাই। এই কারণে 1 নম্বর হলো জানে না, 2 নম্বর হলো তার প্রগতিশীলতা খুলে যাবে। সে যে একটা প্রগতিশীল, কলকাতার চামচদের চিনি খেতে খেতে এতটাই বদ চরিত্র, বদ খাসলত এদের হয়েছে যেটা নিজের মাটিকেও চেনে না। বাংলা সাহিত্যের কুদরতে হুদারে আমি দেখতেছি, তো কুদরতে হুদা তো সাহিত্যের শিক্ষক। দেখবেন যে বাংলা সাহিত্যের ঘাড়ে একটা অন্ধকার যুগ আছে। বলে যে 1200 সাল থেকে 1350 পর্যন্ত একটা অন্ধকার যুগ ছিল। কেন? যে তুর্কিদের অত্যাচারে এদেশের গাছপালা, নদী নালা, বাড়ি ঘর সব ধ্বংস হয়ে গেছিল। কিন্তু ইতিহাস কি বলে? 1093 সাল থেকে 1204 পর্যন্ত যারা বাংলার শাসন ক্ষমতায় ছিলেন, তারা তো বিধান জারি করেছিলেন, আইন জারি করেছিলেন যে অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষায়ং মানব শ্রুত রৌরবং নরকং ব্রজত। অষ্টাদশ পুরাণ, রামের চরিত্র, এই জাতীয় ধর্মগ্রন্থাদি যারা বাংলা ভাষায় চর্চা করবে তাদেরকে হত্যা করে রৌরব নরকে পাঠানো হবে। এই বিধান। বাংলা ভাষায় কথা বলার অপরাধে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাংলা ভাষায় যতগুলো স্থাপনা ছিল যেখানে বাংলা চর্চা হতো, গবেষণা হতো, জ্ঞানের চর্চা হতো,
পাহাড়পুর বৌদ্ধ বিহার গুড়িয়ে দিয়েছে মাটির সাথে, লালমাই বৌদ্ধ বিহার গুড়িয়ে দিয়েছে, ময়নামতি গুড়িয়ে দিয়েছে ধুলার সঙ্গে। আর যান নিয়ে যারা বাঁচতে পেরেছিল তারা তিব্বতে, ত্রিপুরায়, নেপালে ঝাড়ে জঙ্গলে যান নিয়ে বেঁচে গিয়েছিল। এই তাদের মাধ্যমে পরবর্তীকালে হরপ্রসাদ শাস্ত্রীর মাধ্যমে আমরা মাত্র 47টা গান উদ্ধার করতে পেরেছিলাম। আদি বাংলার নিদর্শনের একটা অক্ষরও বাংলাদেশের মাটিতে খুঁজে পাওয়া যায়নি। এটা নেপাল থেকে আনতে হয়েছে, তিব্বত থেকে রাহুল সাংকীর্তায়ন তিব্বত থেকে উদ্ধার করেছিলেন। ঘটনাটা কি? কারা চালিয়েছে তাহলে নির্যাতনটা? সেই লাশ যে পাপ করেছে 1093 সাল থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, তাদের সেই পাপটাই না তুর্কিদের ঘাড়ে চাপাই দিছে। আর এই তুর্কিদের আগমন সম্পর্কে দীনেশ চন্দ্র সেন কি বলেছেন? দীনেশ চন্দ্র সেন বলেছেন যে মুসলমানদের বাংলা বিজয় বাংলা ভাষা ও সাহিত্যের সৌভাগ্যের স্বর্ণ দুয়ার খুলে দিয়েছিল। দীনেশ চন্দ্র সেন, এটা বাংলাদেশের টাকা খাওয়া চরিত্রহীন বুদ্ধিজীবী না, এইসব বিকট প্রাণী না, যে প্রতিপত্তি এবং খ্যাতির জন্য আত্মা বিক্রয় করে শয়তানের কাছে, এরা না। তারপরে ডক্টর এনামুল হক, আমাদের এই সমস্ত বুদ্ধিজীবী না, কিন্তু আমাদের বুদ্ধিজীবীদের বুদ্ধিদাতা মানে সেরা ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এনামুল হক, আব্দুল হাই, সৈয়দ আলী হাসান, এরা হলো আমাদের শীর্ষ ব্যক্তিত্ব। সেখানে এনামুল হক কি বলেছেন? বলেছেন যে মুসলমানরা যদি বাংলা বিজয় না করত তাহলে ভাষা হিসাবে বাংলা চিরকালের জন্য পৃথিবী পৃষ্ঠ থেকে বিলীন হয়ে যেত। যারা বাংলা ভাষা ও সাহিত্যকে উদ্ধার করলো, রক্ষা করলো, বাঁচালো, প্রাণদান করলো, তাদের ঘরে সব দায়িত্ব চাপে এই যুগটাকে অন্ধকার যুগ বানিয়েছে। কলকাতার সাম্প্রদায়িক কলোনিয়াল এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল এই সমস্ত ঐতিহাসিকরা। এইটা আমরা পড়াশোনা করাই আমাদের ক্লাসে। আল মাহমুদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেই জন্য আল মাহমুদ চর্চার গুরুত্ব আজকে অসীম। আল মাহমুদ শুধু বিপ্লবের স্পন্দনের সঙ্গে যুক্ত না, আল মাহমুদ জাতিসত্তার সঙ্গে যুক্ত। কাবিন শব্দের ভেতর দিয়ে তিনি কি করেছেন? একটা ধর্মীয় টার্মকে কিভাবে সাহিত্যের অসম্ভব সৌন্দর্য মাখা একটা স্তরে উপনীত করা যায় সেটা তো আল মাহমুদ দেখিয়েছেন। আল মাহমুদের কবিতা এমনই দেখবেন যে কবিতার উদাহরণ দিতে যে তিনি বলছেন যে কবিতা তো এমন যে কবিতা হলো মক্তবের চুল খোলা মেয়ে আয়শা আক্তার। চুল খোলা মেয়ে আয়শা আক্তার, ভালো কথা, মেয়েটা কোথাকার? মক্তবে। এটা স্কুলের মেয়ে হতে পারতো, কিন্তু ওটা আল মাহমুদ। ভাবে আইয়া আলাই রাব্বি কুমা তোকাজ জীবান, আর আমি আম্মার আঁচলে মুখ ঘষে ঘষে প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো, ঘষে ঘষে তুলে ফেলবো। ভাবে আইয়া আলাই রাব্বি কুমা তোকাজ জীবান। কোন বইয়ে? সোনালী কাবিনে। যে বইয়ের জন্য আল মাহমুদ মোল্লাদের গালিগালাজ শোনে, সেই বইয়ের মধ্যে এই লাইন আছে। তাহলে আল মাহমুদ কে? লোকান্তরে পড়ে দেখেন, আল মাহমুদ প্রথমে বলে দিয়েছে যে আমি কে। কালের কলসে পড়ে দেখেন, আল মাহমুদ সারা জীবন যা ছিল তাই ছিলেন। আল মাহমুদ ছিলেন মানুষের মুক্তি আসবে কিভাবে, মাউসুতুংয়ের সেই পথ যে গ্রাম থেকে কালো মানুষের দল শহরগুলো দখল করবে, এই স্বপ্ন আল মাহমুদ দেখতেন। তার খড়ের গম্বুজ পরে দেখবেন যে কি উপহাস তিনি করেছেন। তো সেই আল মাহমুদ, আমি বলি সবসময় যে পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ। তো পিঠাটা যদি বাংলাদেশ হয় তাহলে ওর পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভটা হলো আল মাহমুদ। আমি সবসময় বলি যে কবিতাতে এমন যে নিম গাছে বসে থাকা হলুদ পাখিটি, আমি বলি যে নিম গাছটা যদি বাংলাদেশ হয় তাহলে ওই ডালে বসা হলুদ পাখিটি হলো কবি আল মাহমুদ। বাংলা ভাষার সাথে তার সম্পর্কটা এতটাই যৌনতা। এই ট্র্যাডিশনাল বাংলা ভাষার অভ্যন্তরে, জনজীবনের অভ্যন্তরে, এই শ্রমজীবী কৃষিজীবী মানুষের অভ্যন্তরে, জনজীবনের অভ্যন্তরে যে অবদমিত যৌনতা, আল মাহমুদ তাদেরকে সাহিত্য রূপ দিয়েছেন। আল মাহমুদ জীবনকে বাংময় করেছেন, মসজিদের মিনারকে কবিতা বানিয়েছেন। আল মাহমুদ ডিফারেন্ট, শুধু বিপ্লবের চেতনা না, তিনি বিপ্লবের চাইতে বৃহত্তর ক্ষেত্রে সম্প্রসারিত। সেই আল মাহমুদকে জাতীয় ঈদগাহে জানাজা করতে দেওয়া হয় নাই। আল মাহমুদের কি হয়েছে?
ইতর তো হচ্ছিস তোরা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।